ঠিক আছে, আপনি তাহলে পিএসসির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন। ঠিক আছে, আপনি আমরা ইন্ট্রোডাকশন বলুন। নমস্কার স্যার। আমি শুভাশিস মুখার্জি। আমি বাঁকুড়া জেলার অন্তর্গত বড়জোড়ায় বসবাস করি এবং বড়জোড়া হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর আমি এনএসএইচএম দুর্গাপুর থেকে ডিপ্লোমা পাস করি 2017 সালে। তারপর 1 বছর আমি প্রিপারেশনের মধ্যে থাকার পর আমি 2018 সালে বিটেকে ভর্তি হই এবং 2021 সালে পাস আউট হই। বর্তমানে আমি এনএস পলিটেকনিক কলেজে অ্যাজ এ লেকচার হিসেবে কাজ করছি 1 বছর ধরে। এইটুকুই স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনি এখন এই মুহূর্তে পলিটেকনিক কলেজে পড়াচ্ছেন, তাই তো? অ্যাজ এ লেকচারার। হ্যাঁ তো স্যার। আপনার হ্যাঁ, কোনো হ্যাঁ। কি প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, কোনো প্র্যাকটিক্যালি কাজ করেছেন কোনো কিছু কোথাও? না স্যার, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এরকম কিছু নেই। আচ্ছা, আপনি ওই কলেজে কোন কোন সাবজেক্ট পড়াচ্ছেন এখন? কলেজে আমি সম, সয়েল, হাইড্রোলিক্স, সার্ভে, আর কি বললাম, আরসিসি, এগুলোই পড়াচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি এতগুলো সাবজেক্ট পড়াচ্ছেন বলছেন, তো হুম। যদি আমি আমি আপনাকে আরসিসি থেকে কিছু কোশ্চেন করি। যেমন ধরুন, আপনাকে বলা হচ্ছে যে আরসিসি এবং পিসিসি এর মধ্যে মেন ডিফারেন্স কি? আরসিসি পিসিসির মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে স্যার, যদি নামের ভিত্তিতে যাই তাহলে আরসিসির পুরো নাম হচ্ছে রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট আর পিসিসি হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট। তার মানেতেই রয়েছে এখানে আমি এক্সট্রা রেনফোর্সমেন্ট যোগ করি আরসিসিতে, আর পিসিতে অনলি প্লেন সিমেন্ট কংক্রিট আমরা ইউজ করি। মানে অ্যাজ পার ইউ, পিসিসিতে রেনফোর্সমেন্ট থাকে না? না স্যার, আমার যতদূর নলেজ আছে থাকে না। আরসিসিতে রেনফোর্সমেন্ট কি জন্য থাকে? আরসিসিতে মেনলি যে রেনফোর্সমেন্ট থাকে, টেনশন যে স্ট্রেসটা আসে যেটা আমাদের কংক্রিট রেজিস্ট করতে পারে না, মেনলি সেই জন্য দেওয়া হয়। তাছাড়া কিছু রিভার্সেবল কন্ডিশন, লোড কন্ডিশন যদি থাকে সেই জন্য আমাদের কংক্রিট, স্টিল আমাদের রেজিস্ট করে। তা আপনি কি শুনেছেন স্ল্যাবে স্ল্যাবে দুই ধরনের রেনফোর্সমেন্ট থাকে? একটা হচ্ছে আমাদের মেন বার, ওয়ান স্ল্যাবের ক্ষেত্রে বলছি, মেন বার এবং ডিস্ট্রিবিউশন বার। এই ডিস্ট্রিবিউশন বার কি লোড ক্যারি করে, লোডের জন্য বা বেন্ডিং এর জন্য রেসপন্সিবল? না স্যার, অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন বার্ড সিঙ্কেজের জন্য মেনলি দেওয়া হয়, সিঙ্কপে যেমন টেম্পারেচার স্ট্রেস রেজিস্ট করার জন্য। আচ্ছা, তাহলে আপনি বললেন প্লেন সিমেন্ট কংক্রিটে কোনো রেনফোর্সমেন্ট থাকে না। বাট যদি আমি রেনফোর্সমেন্টটাকে, জেনে রাখুন, যদি রেনফোর্সমেন্টটাকে আমরা অনলি স্ট্রেংথের রেসপেক্টে ডিফাইন করি, যেমন ধরুন আমার ফ্লেক্সার, ক্রাসিং, টর্শন, এই যে সমস্ত রকম স্ট্রেংথ ক্রাইটেরিয়া, তো সেগুলোকে আমরা রেস্ট করার জন্য যখন দেবো মেনলি, তখনই সেটা আমরা আসবো আরসিসি। বাট এগুলো ছাড়াও আমাদের রেনফোর্সমেন্ট প্রয়োজন হয়, যেমন শ্রিঙ্কেজ ক্র্যাক, হ্যাঁ, এক্সপানশনের জন্য। তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রোভাইড করি পিসিসিতে। পিসিসিতে রেনফোর্সমেন্ট থাকে এমন নয় যে, বাট আচ্ছা, আচ্ছা। পিসিসিতে যদি আমরা স্ট্রেংথ পয়েন্ট অফ ভিউ যদি না দিই, ডিফাইন না করি, ততক্ষণ পর্যন্ত আমরা সেটা আরসিসি বলবো না। যখনই আমরা স্ট্রেংথের রেসপেক্টে ডিফাইন করছি, তখন সেটা আমরা বলবো আরসিসি। তাহলে পিসিসিতেও রেনফোর্সমেন্ট থাকতে পারে, শ্রিঙ্কেজ ক্র্যাকের জন্য, শ্রিঙ্কেজের জন্য, তাই না? এক্সপানশনের জন্য থাকতে পারে আমাদের, না না থাকার জন্য মানে কোনো কারণ নেই, থাকতেই পারে। ওকে। হুম, আচ্ছা, ঠিক আপনি আছে স্যার। বলুন, যদি আপনাকে বলা হয় যে আমাদের একটা কোলামের বা কোলামের রেসপেক্টে মিনিমাম এবং ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট কত হয়? মিনিমাম ম্যাক্সিমাম এনফোর্সমেন্ট অ্যাজ পার 456/2000 কোড হিসেবে মিনিমামলি 0.8% of the cross section area and maximum 6% of cross section area, I think. ম্যাক্সিমামটা আমার আপাতত ম্যাক্সিমাম, মিনিমাম কত বললেন? এই 6, 0 পয়েন্ট, 0.8 আর ম্যাক্সিমাম 6%। পার্সেন্ট অফ কোর্স, 6%। আচ্ছা, ঠিক আছে, অ্যাকসেপ্টেড, কোনো অসুবিধা নেই। আপনি বলুন এখানে এই মিনিমাম এবং ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট যে ক্রাইটেরিয়া, এগুলো কি কি ফুলফিল করে, বা কেন আমাদের এরকম মিনিমাম এবং ম্যাক্সিমাম রেনফোর্সমেন্টকে আমরা ডিফাইন করতে পারছি, বা কেন করছি, অ্যাকচুয়ালি কি দরকার ছিল আমার এগুলো? অ্যাকচুয়ালি মিনিমাম রেনফোর্সমেন্টটা দেওয়া হয় তার কারণ হচ্ছে সাডেন ফেলিওর বা মিনিমাম, যেটা আমার শেয়ার স্ট্রেস বা যেটা বললেন আপনি সিঙ্কেজ বা টেম্পারেচার স্ট্রেস রেজিস্ট করতে পারে, আর ম্যাক্সিমাম হচ্ছে যাতে ব্রিটেল ফেলিওর না হয়, কংক্রিট আমার আন্ডার রেনফোর্স সেকশন থাকে, এটার জন্য না, এটা হলো না ডিফাইন ঠিক করে কথা। আমার ম্যাক্সিমাম। মিনিমাম আপনি যেটা বলেছিলেন ডাকটাইল ক্রাইটেরিয়ার জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট ম্যাক্সিমামটা আমাদের একটা লিমিট থাকে, এর বেশি আমরা দিলে আমাদের বিম ওভার এনফোর্স হয়ে যায়। দ্যাট মিনস আমরা বলতে পারবো যে আমাদের এএসটি লিমিটের উপরে চলে গেলে আমাদের বিম ওভার এনফোর্স হয়ে যেতে পারে।
আরেকটা কারণ আছে যে আমাদের কম্প্যাকশনে প্রবলেম। যদি আমরা হিউজ পরিমাণ রেনফোর্সমেন্ট দিই তাহলে আমাদের কম্প্যাকশনে প্রবলেম আসতে পারে, আমাদের এগ্রিগেটগুলো স্ক্রিনিং হয়ে যেতে পারে, শুধু মোটর ভিতরে গেল, এগ্রিগেট বাইরে রয়ে গেল। এই প্রবলেমগুলো আমাদের ওভারকাম না হয়, তার জন্য আমরা ম্যাক্সিমাম রেনফোর্সমেন্টকে আমরা অ্যাচিভ করাবো, যে এর বেশি আমরা যাবো না। দুখানা পয়েন্ট বলবো, একটা হচ্ছে ওভার রেনফোর্সমেন্ট, একটা হচ্ছে আমাদের কম্প্যাকশন প্রবলেম, আর মিনিমাম ফর অনলি ডাকটাইল ক্রাইটেরিয়ার জন্য। ঠিক আছে। কংক্রিটের মধ্যে কিছু ঠিক পরিমাণ আছে। টেনসাইল স্ট্রেংথ থাকে, এমন নয় থাকে না, 10% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। হুম, তো সেই 10% অফ হুম। কম্প্রেসিভ যদি আমার এমন এমন কোনো ফ্লেক্সার স্ট্রেংথ অ্যাচিভ হয় যার মধ্যে টেনশন দেখা গেলো যে আমাদের 10% নিয়ে নিতে পারছে, তাহলে কি আমরা এনফোর্সমেন্ট দেবো না? দেবো তো। মেনলি ফর কি? হুম। ডাক্তার ক্রাইটেরিয়ার জন্য। যদি ইন কেস বেশি লোড আসে তখন যেন তারা রেস্ট করতে পারে। যদি ফেলিওরটা হয়, যদি ফেলিওরও যদি হয়, তো সেই ফেলিওর জন্য আমাদের ডাক্টাইল ফেলিওর মানে মাঝখানে যেন আমরা ওয়ার্নিং পাই, আমরা সময় পাই, লাইফ স্প্যান আমরা গ্যাপ যেন পাই আমরা ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে। আচ্ছা আপনি বলুন, আপনি তো সোম পড়িয়েছেন বলছেন, সোমের মধ্যে যে আমাদের টেনসাইল স্ট্রেন টেস্ট করা হয় একটা স্পেসিমেন দিয়ে, এবং যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা স্ট্রেন করি, চেক করি, সেই ইনস্ট্রুমেন্টের নাম কি? সেটাকে আমি ইউটিএম বলি, তার পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন। আচ্ছা, তো ওখানে আমরা মেনলি কি পাই, আউটপুট কি পাই আমরা ইনস্ট্রুমেন্ট বা টেস্ট রেজাল্ট থেকে? ওখানে যদি আমি টেনসাইল স্ট্রেস ডিফাইন করতে চাই, সেখানে আমি ফার্স্ট আমি একটা গ্রাফ পাবো, সেটা হচ্ছে লোড ভার্সেস ডিফরমেশন কার্ভ। সেখান থেকে আমি স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডিফাইন করে আমি তার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমি বার করতে পারবো। আচ্ছা, তো যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করা হয়, সেই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে স্ট্রেস এবং স্ট্রেন, বা যদি বলি স্ট্রেসকে বলি, সেই স্ট্রেস আমাদের কিরকম স্ট্রেস নেওয়া হয়, অ্যাকচুয়াল স্ট্রেস না আমাদের ট্রু স্ট্রেস? না স্যার, সেটা অ্যাকচুয়াল স্ট্রেস হয় বা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, যেহেতু ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়ার উপর ডিফাইন করা হয়। সেটাকে ইঞ্জিনিয়ারিং বলবো না কি বলবো? বলুন। একটা হচ্ছে ট্রু স্ট্রেস হয়, একটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেস হয়। অ্যাকচুয়াল স্ট্রেসটাকে আমরা বলবো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওটাই ঠিক বললাম ঠিক স্যার। বললাম কি? বলুন। হ্যাঁ, অ্যাকচুয়াল স্ট্রেসটাই। দুখানা থাকে, দুখানা থাকে। একটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, আর একটা কি? ট্রু স্ট্রেস। ট্রু স্ট্রেস। ঠিক। এবারে বলুন যে ডিফারেন্স বিটুইন দিস টু। স্যার, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস হচ্ছে রেজিস্টিভ ফোর্স পার ইনিশিয়াল এরিয়া, আর ট্রু স্ট্রেস হচ্ছে রেজিস্টিভ ফোর্স বাই এরিয়া অ্যাট দ্যাট টাইম অফ রিডিং টেকিং, আচ্ছা যে মোমেন্টে আমি রিডিংটা নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করব, আমরা কি ডায়াগ্রাম ড্র করি, কি ভার্সেস কি নিই, না আমাদের অ্যাকচুয়াল কি স্ট্রেস নিই আমরা, কি স্ট্রেস স্ট্রেন নিই আমরা? সেটা আমি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ভার্সেস এক্স্যাক্টলি, স্ট্রেন। ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ডায়াগ্রাম নিই। আচ্ছা, যদি আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ডায়াগ্রাম না নিয়ে যদি আমরা ট্রু স্ট্রেস ডায়াগ্রাম ড্র করতাম, তাহলে ডায়াগ্রামের মধ্যে কি চেঞ্জ আসতো? হ্যাঁ, কিছুটা চেঞ্জ আসতো। কি চেঞ্জ আসতো? আচ্ছা, যদি আপনাকে বলা হয় স্যার, যে আপনি ইল পয়েন্টে এসছেন, ইল পয়েন্টে, এবং ইল পয়েন্টের কিছু পয়েন্ট দূরে আপনি ডিফাইন করছেন ট্রু স্ট্রেস এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, কোন স্ট্রেস বেশি হবে? স্যার কিছু পয়েন্টে বলতে যদি আমি লোয়ার ইল পয়েন্টে আছি, আমি সেখানে লোয়ার আমার ইন ট্রু পয়েন্ট থেকে স্ট্রেস কিছু এবং দূরে ইঞ্জিনিয়ারিং গেছি, স্ট্রেস। লোয়ার ইন পয়েন্ট থেকে কিছু দূরে গেছি, আমি লোয়ার ইন পয়েন্ট থেকে আমি কিছু দূরে গেছি, এবং বলুন যে ট্রু স্ট্রেস বেশি হবে না ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বেশি হবে? দুটোই সমান হবে, কারণ সেটা প্লাস্টিক জোনে থাকছে। ইল্ডের পরে সেটা প্লাস্টিক জোন, সেখানে ইলানোশন হচ্ছে, আমাদের ইলানোশন তো হচ্ছে। হ্যাঁ, ইলংগেশন হলেও সেখানে আমার স্ট্রেস জেনারেট হচ্ছে না, স্ট্রেস সেখানে কনস্ট্যান্ট থাকছে। স্ট্রেস জেনারেট হচ্ছে, লোড তো আমি অ্যাপ্লাই করেছি, আর কে বলছে হচ্ছে না? লোড যখন অ্যাপ্লাই করছি স্ট্রেস হচ্ছে, আর স্ট্রেস হচ্ছে বলেই আমি ডিফাইন করতে পারছি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পাচ্ছি আমি। আমি বলছি হ্যাঁ, ইল সেখানে পয়েন্টের, মানে ইল পয়েন্টের স্ট্রেসটা পরে কনস্ট্যান্ট আছে। পাচ্ছি না, কোনো স্ট্রেস পাচ্ছি না আমি। যদি স্ট্রেস জিরো হয়ে যায় তাহলে তো আমার স্ট্রেসটা আমার নিচে চলে আসতো, জিরো মানে আমার এক্স অ্যাক্সিসে চলে আসতো, জিরো বাট হচ্ছে আসছে না না। স্যার, কনস্ট্যান্ট আছে। আছে তো কনস্ট্যান্ট। বাট যদি আমি ডিফাইন করি ট্রু স্ট্রেস এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, আপনি বলছেন দুটো একসঙ্গে সমান হবে, কিন্তু সমান তো হবে না, কারণ আমি তো বললাম যে যখন আমি লোড ভার্সেস বা ফোর্স ভার্সেস অ্যাকচুয়াল এরিয়া নিচ্ছি, মানে যেটা ইনিশিয়াল এরিয়া নিচ্ছি, সেটা বলছি আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। বা যদি আমরা অ্যাকচুয়াল এরিয়া নিই, যেটা ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া বলছে, সেটা বলা হচ্ছে আমাদের কি ট্রু স্ট্রেস। তাহলে আমাদের এরিয়া তো কমছে, আলটিমেটলি যখন আমার এই লংগেস্ট হ্যাঁ, হ্যাঁ, এরিয়া তো কমছে, হ্যাঁ। তাহলে এরিয়া যদি আমরা কম নিই, হুম, হুম। এফ ডিভাইড বাই এরিয়া যদি কম নিই, তাহলে স্ট্রেস এখানে কম আসবে। স্ট্রেস বেশি আসবে। তাহলে কোন স্ট্রেসটা বেশি হচ্ছে এখানে? ট্রু স্ট্রেস বেশি হচ্ছে। এসি হচ্ছে, তাই তো? হুম। তাহলে ডায়াগ্রাম কোনখান থেকে আমাদের চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি কোন পয়েন্ট থেকে চেঞ্জ হবে? ডায়াগ্রাম কোন পয়েন্ট থেকে লোয়ার ইল আমাদের চেঞ্জ পয়েন্ট। হবে?
ইল্ড পয়েন্ট যেখান থেকে আমাদের ইল্ডিং শুরু হলো সেখান থেকে আমাদের ডায়াগ্রাম হুম, চেঞ্জ হতে শুরু করবে, কারণ আমাদের যেখান থেকে ক্রস সেকশন শুরু হচ্ছে চেঞ্জেস সেখান থেকে আমাদের ডায়াগ্রাম চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আপনি বলুন টাফনেস এবং আমাদের ডাকটিলিটি, বা যদি বলা হয় টাফনেস এবং হার্ড, আপনি হার্ডনেস বলুন, হার্ডনেস এবং টাফনেস ডিফারেন্স কি? Sir, hardness is the property of material that resists the scratches or abrasion, and toughness is the uh, total area of the stress strain diagram or up to the fracture strain energy store in the material. This is called toughness. আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আপনি একটা জিনিস বলুন, যদি সাপোজ ধরুন দুটো কলামের স্পেসিং বা লেন্থ যদি আমাদের বেশি রাখা হয়, তো সেক্ষেত্রে তার আগে আপনি বলুন আগে একটা জিনিস, যে বিমের বা একটা বাড়ির স্ট্রাকচার আমাদের লোড বেয়ারিং স্ট্রাকচার হতে পারে, হতে পারে আমাদের ফ্রেম স্ট্রাকচার হতে পারে। যদি ফ্রেম স্ট্রাকচারকে আমি অ্যাজিউম করি, যদি কনসিডার করি, তো সেই ক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচারে আমাদের কলাম বিম স্ল্যাব এসব থাকছে, ফুটিং থাকছে, সেখানে আমাদের লোড ক্যারি করছে না আমাদের ব্রিকওয়ার্ক, শুধুমাত্র এই স্ট্রাকচারগুলোই করছে। এখন যদি মনে হয় যে এই লোড বেয়ারিং আমাদের ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে কলাম এবং বিম কোনটা আমরা আগে বেশি স্ট্রং করব, বিমটাকে না কলামটাকে? Weak in beam, strong in strong column. কলাম স্ট্রং এবং বিম আমাদের উইক, কারণটা কি? কারণ মানে আমাদের কোলামকে আমি স্ট্রং যেটা করছি, আমাদের বিমকে আমি উইক 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 করছি অ্যাজ কম্পেয়ার টু কোলাম। উইক মানে আমার বিম দুর্বল নয়, কোলামের রেসপেক্টে আমাদের বিমটা হ্যাঁ হ্যাঁ দুর্বল। অ্যাজ কম্পেয়ার টু বিমস কলম আমার স্ট্রং হবে। হুম, কারণটা কি? কারণ কলামের মধ্যে যে আমার লোডটা পড়ে সেটা অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল লোড বা পয়েন্ট লোড, আর যেটা আমার বিমের মধ্যে পড়ে সেটা হচ্ছে ইউডিএল লোড। তো সেক্ষেত্রে আমার অতটা ফেল করার চান্স নেই, বা কলম যদি ফেল করে যায় আমি সেটাকে আর রিপেয়ার করতে পারবো না। এটা যদি একটা আমার কলাম বাকলিং ফেল হয়ে যায় করলে, বা ক্রাশিং হয়ে যায়, একটা কলাম ফেল করলে তার কানেক্টেড যে যতগুলো বিম আছে তত সমস্ত রকম বিম ফেল করে যাবে, রাইট? সমস্ত রকম ফেল করবে। হ্যাঁ। আর একটা যদি বিম ফেল করে, পার্টিকুলার বিম ফেল করে, তাকে আমি রিপেয়ার করতে পারবো, মানে আমি তাকে নতুন করে রিকনস্ট্রাকশন হুম করতে পারবো যদি পসিবল থাকে। বা আমার যে ক্ষয়ক্ষতিগুলো, সেই ক্ষয়ক্ষতিগুলো কম হবে, ক্ষতি হবে আমাদের, বাট ক্ষয়ক্ষতিগুলো কম হবে অ্যাজ কম্পেয়ার টু কোলাম ফেলিওর, বেশি বিম ফেলিওর হবে, তাই তো? না কম কম হবে? কোলাম ফেলিওর বেশি হবে আমাদের, কেন কোলামের সঙ্গে অনেকগুলো বিম কানেক্টেড, তাই তো? আচ্ছা যদি হুম বলা হয় যে রিপেয়ারিং কোলামের কস্ট বেড়ে স্পেসিংটা, যাবে। আমার দুখানা কোলামের স্পেসিং ইন জেনারেল কেস হুম ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং কত রাখা হয় জেনারেলি? এটা আমার জানা নেই স্যার। মনে রাখবেন মোটামুটি ওই 12-13 ফুট 14 ফুট এরকমই রাখা হয়, ম্যাক্সিমাম 14 ফুট, ওর বেশি হয়ে গেলে আমাকে স্পেশাল করতে হবে, মানে স্পেশাল আমাকে করতে হবে ডিজাইন। আচ্ছা যদি বলা হয় যে আমি কোলামের স্পেসিং দুটো বাড়াচ্ছি, তাহলে আমার বিমের মধ্যে যদি আমি রেনফোর্সমেন্ট চেঞ্জ না করি, কি চেঞ্জ করতে পারি আমি, বা কি চেঞ্জ করার দরকার আছে? বুঝলাম না স্যার। দুটো কোলামের স্পেসিং বাড়াচ্ছি, দুটো কোলামের স্পেসিং বাড়ালে বিমের বেন্ডিং মোমেন্ট হুম বাড়বে না কমবে? আমি বললাম বেন্ডিং যে মোমেন্ট বাড়বে সাপোজ অবশ্যই। ধরুন যে আমার স্প্যান ছিল, আমি বললাম 12 মিটার স্প্যান ছিল, বা আমি 12 ফুট স্প্যান ছিল, 12 মিটার না 12 ফুট স্প্যান ছিল, এখন স্প্যানটাকে বাড়িয়ে আমি হুম করে 14 ফুট, তাহলে আমাদের কি হুম এক্সট্রা চেঞ্জ হবে, বেন্ডিং মোমেন্ট বাড়বে না কমবে? বেন্ডিং মোমেন্ট বাড়বে স্যার। বাড়বে, স্প্যান বাড়ছে যেহেতু বেন্ডিং মোমেন্ট বাড়বে, ভেরি গুড, তাই তো? আচ্ছা, ইফেক্টিভ লেন্থ বাড়ছে তার জন্য আমার বেন্ডিং এক্স্যাক্টলি। মোমেন্টও বাড়বে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে আমার, যদি স্প্যান বেশি হয় বা আমাদের যদি বেন্ডিং মোমেন্ট বেশি আসে, তাহলে আমাদের যে আমি ডিজাইন রেসপেক্টে বলতে চাইছি, ডিফ্লেকশন বেশি আসবে। হ্যাঁ। কারণ আমাদের রেনফোর্সমেন্টকে আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছি, শুধুমাত্র আমি চেঞ্জ করতে পারি আমাদের আদার জিনিসগুলো। যেমন কি আমি চেঞ্জ করতে পারি, রেনফোর্সমেন্ট যদি আমি বলি, বা এএসটি যেগুলো, সেগুলো সমস্ত রকম ফিক্সড আছে, কনস্ট্যান্ট আছে, আমি কি চেঞ্জ করতে পারি এগুলো, এগুলো ছাড়া আমি কি চেঞ্জ করতে পারি? মানে স্ট্রেংথটা বাড়ানোর জন্য হুম, মেনলি আমি স্টিরাপটা ইনক্রিজ করতে পারি। সেটা নয়, রেনফোর্সমেন্ট ঠিক আছে, রেনফোর্সমেন্ট আমি কোনো কিছু ইমপ্রুভ করতে পারবো না, মানে ওটা করা আছে তাহলে লিমিট। আমি কংক্রিটের, গ্রেড বাড়াতে পারি। ঠিক আছে, কংক্রিটের গেটটা বাড়াতে, এক্স আর কি করতে পারি, কংক্রিটের গেটটা বাড়াতে পারি, আর কি করতে পারি এছাড়াও? এছাড়া আমি যদি আমার বিমের যদি আমার একটা লেন্থ আছে 4.5 বা তার বেশি যদি হয়, তাহলে আমাকে যে আমার শাটারিংটা আছে সেটা আমি 7 দিন খুলবো যদি 4.5 থাকে, আর তার বেশি হলে আমি আমি বলতে চাইছি যে যেহেতু স্প্যানটা আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে বিমটার যে পরিমাণ প্রথমে আমার বেন্ডিং মোমেন্ট আসছিল, এখন তার থেকে বেশি বেন্ডিং মোমেন্ট আসছে,
তাহলে আমি রেনফোর্সমেন্টটাকে হুম আমি ইনক্রিজ কিছু করছি না, আমি এমন কিছু করতে পারি যার ফলে আমাদের বেন্ডিং স্ট্রেংথটা বেশি অ্যাচিভ হবে, মানে আমাদের বেন্ডিং স্ট্রেংথ ইম্প্রুভ হবে। সেটা কি করে? বেন্ডিং স্ট্রেংথ ইম্প্রুভ হবে, বেশি পাবো আমরা কি করলে? বেন্ডিং স্ট্রেংথ বেশি পাবো আমরা। স্যার, এক হচ্ছে গ্রেডটা চেঞ্জ করতে পারি গ্রেডটা আমি কংক্রিটের অথবা কমাবো না স্টিলের। বাড়াবো? গ্রেডটা আমি বেশি করবো না কম করবো? গ্রেডটা আমি অবশ্যই বাড়াবো, ঠিক আর আছে, ঠিক আছে, স্টিলের গ্রেড গ্রেডটা আমার বাড়াবো। কনস্ট্যান্ট, গ্রেড কনস্ট্যান্ট, কংক্রিটের গ্রেড কনস্ট্যান্ট, স্টিল কনস্ট্যান্ট, সমস্ত রকম কনস্ট্যান্ট। এছাড়া কি করতে পারি আমি? আর কি আছে কোনো এক্সট্রা উপায় যে আমি বিমের বেন্ডিং স্ট্রেংথকে বাড়াতে পারবো আমি? উইথটা বাড়াতে পারি, উইথ বা ডেপথ বা কভারটা। কোনটা করলে উইথ বাড়লে আমাদের বেন্ডিং স্ট্রেংথ বাড়বে? বলুন। ডেপথটা বাড়লে বাড়বে স্যার। ডেপথটা বাড়লে কি করে বাড়বে? ডেপথ এটা যদি বলতে ইনক্রিজ পারবো না করে স্যার তাহলে ক্লিয়ার কি? করে। ডেপথ বাড়লে আমাদের কি করে বাড়বে বেন্ডিং স্ট্রেংথ? আপনি তো বললেন, না জানে বললেন। না স্যার, বলুন। এটা স্যার অ্যাকচুয়ালি অ্যাজ পার ফর্মুলা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স থেকে যে ফর্মুলাটা আসে, হুম, মানে বলুন, জিরো সেকশন পয়েন্ট মডুলাস উইল বি ইনক্রিজড। সেকশন মডুলাস বাড়ছে আমাদের, সেকশন মডুলাস বাড়ছে। সেকশন যদি আমি মডুলাস বাড়ছে, জিজ্ঞাসা করি অ্যাকচুয়ালি যে তাই। সেকশন মডুলাস কি করে বাড়ছে, না সেকশনাল প্রপার্টি আমাদের ইমপ্রুভ হয়েছে, ডি বাড়িয়েছি, তার জন্য আমার আই বেড়েছে। আর আই বাড়লে আমাদের কি হয়? হুম আমাদের সেকশন সেকশন মডুলাসের মডুলাস। ফর্মুলাটা কি? আই বাই ওয়াই, তাই তো? তাহলে এখানে আমাদের আই বাড়ছে। হুম আই যদি বাড়ে আমাদের, আচ্ছা। তাহলে আমরা ডিফাইন করতে পারছি সেকশন মডুলাস বাড়ছে। আর সেকশন মডুলাস বাড়লে হুম আমাদের ফর্মুলা কি ছিল? সিগমা ইজ ইকুয়াল টু এম জেড। এখানে বেন্ডিং স্ট্রেংথ বাড়ছে হুম আমাদের, হুম। তাই তো? হ্যাঁ স্যার। সিগমা ইজ ইকুয়াল টু এম ইন্টু জেড ছিল না, এম ইজ ইকুয়াল টু সিগমা জেড ছিল? কোনটা? বলুন। কি স্যার বুঝলাম না, আরেক বলুন, কেটে আসছে। ফর্মুলাটা কি? সিগমা ইজ ইকুয়াল টু এম জেড, না এম ইজ ইকুয়াল টু সিগমা জেড? এম বাই জেড। সিগমা ইজ ইকুয়াল টু এম বাই জেড। হ্যাঁ, তাহলে মানে জেড, এম বাই আই বাই ওয়াই। হ্যাঁ এম বাই আই বাই ওয়াই, আই বাই ওয়াই মানে হচ্ছে জেড, মোমেন্ট অফ ইনার্সিয়া বাই। এক্স্যাক্টলি, সিগমা ইজ ইকুয়াল টু এম বাই জেড। যত আমাদের হুম জেড বাড়ছে, সেকশন মডুলাস, স্ট্রেস কমছে আমাদের। হ্যাঁ, আর স্ট্রেস কম ভালো না খারাপ? স্ট্রেস কম হওয়াটা ভালো। ভালো, তাই তো? আর যদি আমরা অপোজিটলি ডিফাইন করি যে এম ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু জেড, এম কি? হুম মুভমেন্ট, তাই তো? তাহলে আমি যে মোমেন্ট। বেন্ডিং মুভমেন্ট পাচ্ছিলাম, বা এমটা হচ্ছে বেন্ডিং মুভমেন্ট, যদি আমি জেডটাকে ইনক্রিজ করে হুম দিই তাহলে বেন্ডিং মুভমেন্ট ক্যারিং ক্যাপাসিটি আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাই তো? হুম। হ্যাঁ কি না? মানে হ্যাঁ বেশি স্যার। পরিমাণে আমাদের বেন্ডিং মুভমেন্ট দিতে পারবো আমি আরো বেশি করে, ডিফাইন করতে পারবো। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা হচ্ছে, যদি সাপোজ ধরুন ডেপথ বাড়াতে যদি আমি 800 mm ডেপথ করে দিই, ডেপথ আমি এতটাই হুম বাড়াচ্ছি, ইনক্রিজ করতে আমি 800 mm ডেপথ করে দিয়েছি। এখন এটার মধ্যে কি হুম কি প্রবলেম আসতে পারে এবং সেই প্রবলেমগুলোর জন্য আমি কি করতে পারি? স্যার, আইএস 456 বলছে যদি মোর দেন 750 এর বেশি ডেপথ হয়ে যায় তাহলে সেটা টরশন জেনারেট করে। তার জন্য আমার ঠিক করে বলুন, সাইড আপনি ফেস রেনফোর্সমেন্ট কিভাবে দিতে পড়েছেন হয়। এগুলো? টরশন জেনারেট করে? ঠিক করে বলুন। 750-এর উপরে যদি হয়ে যায় তাহলে কি আসতে পারে? টরশনই তো স্যার। টরশন কেন আসবে? আমার আমার এখন আপাতত মাথায় নেই স্যার। 750-এর উপরে চলে গেলে আমরা কি করতে পারি? যদি 750-এর উপরে যায় টরশন ডেপথ, তাহলে আমরা কি করি? সাইড ফেস রেনফোর্সমেন্ট দিই 1%। সাইড ফেন্সের। হাফ হাফ করে হুম দিই আমরা, তাই তো? সাইড ফেস রেনফোর্সমেন্ট 1% অফ টোটাল কি? জিরো পয়েন্ট 1% ওয়ান অফ, স্যার। হ্যাঁ, 0.1 তো সাইড ফেস 0.1% অফ কি? ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, এই সাইড ফেস রেনফোর্সমেন্ট দেওয়ার কারণটা কি? স্যার, আমি যতদূর মনে আসছে স্যার টরশন রেজিস্টিং এর জন্য দেওয়া হয়। দেখুন, আমি কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ নিয়েছি, আমি বলেছি, আমি আবার বলে দিচ্ছি। এটা একটা বিম, এটা একটা বিম এলিমেন্ট, এটা একটা বিম এলিমেন্ট, দেখা যাচ্ছে তো? বা এটা নিচ্ছে, এটা একটা বিম এলিমেন্ট। বললাম এটা এক্স অ্যাক্সিস, এটা বললাম জেড অ্যাক্সিস, এটাকে বললাম ওয়াই অ্যাক্সিস। তিনখান অ্যাক্সিস পেয়েছি আমি। হুম প্রত্যেকটা আমি একটা করে কাপল অ্যাড করাচ্ছি, এ একটা কাপল, এ একটা কাপল, আর এ একটা কাপল। তাহলে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস কাপল, অ্যাবাউট জে অ্যাক্সিস কাপল, অ্যাবাউট এক্স অ্যাক্সিস কাপল। এখন যে আমরা বেন্ডিং মোমেন্ট ডিফাইন করি সেটা কোন অ্যাক্সিস বরাবর?
এক্স না ওয়াই না জেড না এক্স, কোনটা? ট্রান্সভার্স এক্সিস বরাবর ওয়াই এন্ড জেড। ওয়াই এন্ড জেড বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। আর যেটা বলছি এক্স, এটা কি? লঙ্গিটিউডের উপরে ওটা টর্সন আছে টরশন, বাট ভেরি গুড। তাহলে আমাদের এই যে বিমটা বাঁকছে এরকম করে, এই যে বিমটা বাঁকছে, সেই বাঁকাটার জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট কোন অ্যাক্সিস বরাবর? জেড অ্যাক্সিস বরাবর। তার জন্য আমরা নিই এম জেড, নিই আমরা এম জেড, তাই তো? এম অ্যাবাউট হুম জেড অ্যাক্সিস। এখন যদি বেন্ডিং মোমেন্ট আমাদের এম অ্যাক্সিস, আমি ডেপটাকে খুব হেভি করে দিচ্ছি, ডেপটাকে আমি এত হেভি করে দিচ্ছি বিম আর এই বরাবর বেন্ডিং করতে পারছে না। কিন্তু বিমের তো চওড়া কম আছে, বিমের চওড়া আমার কনস্ট্যান্ট আছে 250 কনস্ট্যান্ট, কিন্তু ডেপকে আমি বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি। কিছু পর দেখা যাবে একটা সার্টেন ডেপথের পর্যন্ত, তার জন্য আয়াস করে বলে দিই 750 বেশি হয়ে গেলে, তখন কি হবে? বিম এরকম করে বেন্ডিং না করে, বিম এরকম করে বেন্ডিং করে, মানে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস বরাবর বেন্ডিং করে। তাহলে এই বরাবর যে বেন্ডিং আসছে, আমি রেনফোর্সমেন্ট দিয়েছি এখানে এবং উপরে, তাহলে আমি এই বরাবর বেন্ডিং করলে আমি সাইডে কি কোনো রেনফোর্সমেন্ট দিয়েছি? দিইনি তো। তার জন্য এই বেন্ডিংটা রেজ করার জন্য বা এই বেন্ডিংটার ফলে আমাদের কি আসবে? ভার্টিক্যালি ক্র্যাক প্রপাগেট হবে, ভার্টিক্যাল ক্র্যাক আমাদের জেনারেট হবে। আর আদারওয়াইজ আমার কি আসছিল? আমার আসছিল হরাইজন্টাল ক্র্যাক। যখন আমার এরকম করে ফ্লেক্সার আসছিল বটম আমাদের অ্যাবাউট জেড অ্যাক্সিস বরাবর, তখন আসছিল হরাইজন্টাল ক্র্যাক। আর এখন যেহেতু আমাদের ডেপ বেশি দিয়ে দিচ্ছি, আমাদের এই বরাবর বেন্ডিং করতে পারছে না, ডিফ্লেকশন আসছে না, আবার এই বরাবর বেন্ডিং চলে আসবে। আর এই বরাবর বেন্ডিং চলে আসলে আমাদের কি হবে? আমাদের ভার্টিক্যাল ক্র্যাক চলে আসবে। সেই ভার্টিক্যাল ক্র্যাকটাকে বন্ধ করার জন্য বা এই বেন্ডিংটাকে আমরা রেজ করার জন্য আমরা দিই সাইড ফেস এনফোর্সমেন্ট। লজিকটা বোঝা গেছে? হুম হুম, ক্লিয়ার ঠিক হয়েছে? আছে। হ্যাঁ আচ্ছা, আপনি বললেন সয়েল মেকানিক্স পড়িয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলুন তো, সয়েল মেকানিক্সে একটা আমরা বলি যে ফ্লোটিং ফাউন্ডেশন। হোয়াট ইজ ফ্লোটিং ফাউন্ডেশন? ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট একটা। হোয়াট ইজ ফ্লোটিং ফাউন্ডেশন? স্যার এই মুহূর্তে মনে নেই স্যার। যদি আমরা ফাউন্ডেশন বা ফাউন্ডেশন তৈরি করি এবং ফাউন্ডেশনটা তৈরি করার সময়তে, আচ্ছা আপনার আহ, আহ, যদি বলি আপনাকে যে আমার ওভার কনসোলিডেটেড, নর্মালি কনসোলিডেটেড সয়েল, এগুলো কি মনে আছে? হ্যাঁ বেশ, যদি আমরা ওভার কনসোলিডেটেড সয়েলকে, সয়েলের উপরে যদি আমরা ফাউন্ডেশন করতে চাই, বা সাপোজ ধরুন যে আমি এমন একটা ফাউন্ডেশন করতে চাইছি যার উপরে আমাদের অলরেডি কোনো লোড ছিল না, মানে আমাদের নর্মালি কনসোলিডেট, আমি ফার্স্ট টাইম লোড অ্যাপ্লাই করবো, যে কোনো টাইপের সয়েল আমি বলছি। তো সাপোজ ধরুন কি হলো, যে একটা সারফেস ছিল, সেই সারফেসে আমি সয়েলটাকে কাটলাম। তো আমি এতটা ডেপথে কাটলাম সয়েলটাকে, উপরে যে পরিমাণ সয়েল ছিল সেই পরিমাণ সয়েলটা রিমুভ করলে যে পরিমাণ লোড অ্যাপ্লাই হচ্ছিল সারফেসটাতে, সেই পরিমাণ লোড আমাদের স্ট্রাকচারাল লোড। তাহলে এক্সট্রা পরিমাণ যে আমি সয়েলটা কেটে বার করে নিয়ে আসছি, সেই সয়েলটারই লোড আমাদের সারফেসে বা ওই লেয়ারটাতে যেখানে আমি কেটেছি সেখানে আমাদের অ্যাপ্লাই হচ্ছিল। কি অ্যাপ্লাই হচ্ছিল? সয়েলের লোড। আর সেই সয়েলের লোড সমান হচ্ছে আমাদের স্ট্রাকচারাল লোড। এখন যদি ফাউন্ডেশন তৈরি করি, তাহলে এক্সট্রা পরিমাণ কি কোনো লোড আমি অ্যাপ্লাই করতে পারবো? মানে অ্যাপ্লাই হবে না তো, কারণ যে পরিমাণ সয়েল ছিল হুম সেটা আমি তুলে দিয়েছি, তার পরিবর্তে আমি লোড অ্যাপ্লাই করে দিয়েছি। এই ধরনের যে ফাউন্ডেশন তাকে বলা হয় ফ্লোটিং ফাউন্ডেশন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি আমি? হুম, ঠিক আছে। তাহলে আমি পড়ে এসছেন কোথায়? ইন্টারভিউ দিচ্ছেন কই ঠিকঠাক করে? আপনি সবই তো বলছেন পাচ্ছি না বা পারবো না, বা ভুল অ্যান্সার বলছেন, ঠিকঠাক বলছেন, বলতে পারছেন না। আচ্ছা বলুন তো, সয়েলের সবচেয়ে ছোট পার্টিকেলের নাম কি? সবচেয়ে ছোট পার্টিকেল হচ্ছে ক্লে। আচ্ছা, আর সবচেয়ে মানে ক্লের পরে কি হয়? ক্লের পরে হয় কলয়েডিয়াল। আচ্ছা, আর ক্লের আগে? বাট সয়েল ক্লের মেকানিক্স আগে হয় পয়েন্ট অফ ভিউ সিল্ট। আমরা কলোয়েড পার্টিকেলকে ডিফাইন করি না, আমরা সয়েল মেকানিক্স পয়েন্ট অফ ভিউ সেই ক্লে পর্যন্তই সীমাবদ্ধ। যদি আমরা ক্লে এনভায়রনমেন্টে পর্যন্তই যাই, বলি। তখন আরো আমরা ছোট পার্টিকেল ডিফাইন করতে পারবো, কলোয়েডাল পার্টিকেল ডিফাইন করতে পারবো। হুম হুম। যদি সয়েল মেকানিক্স পয়েন্ট অফ ডিফাইন করে, আপনাকে কিন্তু ওই ক্লেই বলতে হবে। আমি ওর উপরে বলতে চাইছি সিল্ট আছে। তাহলে সিল্ট এবং ক্লের মধ্যে কি ডিফারেন্স? স্যার যদি সাইজ হিসেবে বলতে যাই তাহলে হুম লেস দেন 2 মাইক্রন হলে ক্লে হয়, হুম আর 2 মাইক্রন থেকে 75 মাইক্রন পর্যন্ত সিল্ট হয়। হুম এছাড়া ক্লের টাফনেস বেশি হয়, সিল্টের একটু টাফনেস কম হয়। যদি আমি কিছুটা ক্লে পার্টিকেল বা স্যান্ড পার্টিকেল জলের মধ্যে কোনো ফ্লোটিং অফ ফ্লোট করি, মানে জলের মধ্যে যদি কিছুক্ষণ ছোড়ার পর জলের মধ্যে সিলটা কিছুক্ষণ ভাসতে থাকে আর ক্লেটা ভাসতে থাকে আর সিলটা কিছুক্ষণ পর সেটেল হয়ে যায়। কেন, কারণটা কি? এগুলোই ডিফারেন্স। এটা কেন তার ভাসবে? কারণ হচ্ছে স্যার মেনলি পার্টিকেল সাইজ ছোট হওয়ার জন্যে
ক্লে বয়েন্সি ফোর্স অ্যাক্ট করে এবং সিল পার্টিকেল বড় হওয়ার জন্য সেটা ডিউ টু গ্র্যাভিটি সেটেল হয়ে যায়। সারফেস টেনশনের জন্য, বায়ান্সি ফোর্সের জন্য। সারফেস টেনশন। আচ্ছা, ঠিক আছে। দুজনে ইন্টারভিউ ভালো হয়নি, কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পেরেছিস তুই? একটা কোশ্চেন ঠিকঠাক করে তাও তাও হলো, বা ঠিকঠাক করে হলো না, অনেকটাই সেই। তাহলে আবার সেশন বুক করবি, তোদের জন্য আমি অল টাইম অ্যাভেলেবেল আছি। আবার সেশন বুক কর, আবার ইন্টারভিউ দে, ইন্টারভিউ দিয়ে যা। ইন্টারভিউ দিয়ে কোশ্চেনগুলো রপ্ত কর। কোশ্চেন তো আমার রেডি করা থাকে না। কোশ্চেন আমার মাথার মধ্যে যা আসে, যে ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ কোশ্চেনকে রেডি করা যায় না। যদি ইন্টারভিউ কোশ্চেন রেডি করতে হয়, তাহলে সেই ইন্টারভিউ নিতে পারবে না কোনো। ওইটার জন্যই স্যার আমি ইয়ে করা করা আছে স্যার, আর দুটো করা আছে। যত পারবি ইন্টারভিউ দে, সময় আরো সময় আছে, কোনো দুটো। চাপ না, ইন্টারভিউ হ্যাঁ দিবি। আমি হুম যখন হুম হুম তোদের তুমি হুম সিস্টেম হুম, তৈরি করে একদম। দিয়েছি যে তোরা যেহেতু আমাদের ফাউন্ডেশন ব্যাচে আছিস, অ্যাডভান্টেজ কি, তোদের জন্য আমি অল টাইম লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে সেশন বুক করে নিবি। আমি যে সময় ফাঁকাগুলো আছি সেই সময় তোরা সেশন বুক করে নিবি। ডাউট ক্লিয়ারিং সেশন হোক হুম বা ইন্টারভিউ সেশন হোক, বুক করে নিবি যখন খুশি তোরা ইন্টারভিউ দে। এবং যত খুশি ইন্টারভিউ, যত বেশি ইন্টারভিউ দিবি, তত তোর কোশ্চেনগুলো নোন হবে এবং তোর ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্সটা অনেকটা অ্যাচিভ হবে। আস্তে আস্তে প্রবলেমগুলো ওভারকাম করতে পারবি। আর যেহেতু তোর আমি ইন্টারভিউ রেকর্ডিং করছি, তুই পরবর্তী ইন্টারভিউটা দেখবি যে তোর কোথায় ভুলগুলো হচ্ছে, তোর কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, সেগুলো আরও ইমপ্রুভমেন্ট করতে পারবি, তাই তো? হুম। ঠিক আছে, তাহলে পরের ইন্টারভিউতে আশা করি আরো ভালো ইন্টারভিউ হবে, তাই তো? একদম একদম স্যার। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট।